ভাইয়ের সাথে ধাক্কা খেয়ে পড়েছো, উঠো জলদি। নীপ দূর থেকে দৌড়ে এসে কথাগুলো বলল। সুগাকে জিমিন নিজের শরীর ঝাড়তে যেতে উঠে দাঁড়ালো আর প্রশ্নটা নীপকে করলো। আরে সুগা ভাইয়াকে চিনো না? উনি আমার ফুফাতো ভাই হয়। ও, জিমিন নিঃশব্দে বলল। তুমি একটু ভাইয়ার কাছ থেকে দূরে থাকবে। নীপ আস্তে করে জিমিনের কানের কাছে গিয়ে বলল। কেন? জিমিন ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো। আসলে মাও আমাকে ভাইয়ার সাথে কথা বলতে না করে, তবুও আমি কথা বলি ভাইয়ার সাথে মাঝে মধ্যে ভিডিও কলে। আসলে ভাইয়া তো এখানে থাকে না, ভাইয়া তো থাকে লন্ডনে, বিয়ে উপলক্ষে এসেছে। আর সুগা ভাইয়া অনেক রাগী, রাগ উঠলে কেমন যেন বিড়বিড় করে আর জিনিসপত্র ভাঙচুর করে। নীপ আস্তে করে বলল কথাগুলো। জিমিন আর কথা বাড়ালো না, নিভের হাত ধরে ঘরের ভিতরে রওনা দিল। যাওয়ার পথে নিভের মায়ের সাথেও দেখা হলো। বেশ রসিক মহিলা উনি, ভালো কথা বললেন। আমি নিভকে ওর মায়ের কাছে দিয়ে ওয়াশরুমে স্নান করার জন্য চলে গেলাম। স্নান সেরে এসে হালকা রঙের একটা জামা পরে বের হয়ে গামছা দিয়ে চুল মুছছি। বারান্দার দিকে একটু এগোতেই দেখলাম জাঙ্কুক ভাইয়া খুব আয়েশ করে তার কাজিনের সাথে এক কোনায় কথা বলছে। মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা চলছে তাদের মাঝে। জাঙ্কুক ভাইয়া কেমন আঙুল নাচিয়ে নাচিয়ে বলছে কথাগুলো। আসলে জাঙ্কুক ভাইয়াও দেখতে সুন্দর, ধপধপে সাদা, চুলগুলো পাতলা হওয়ার কারণে সামনে এসে পড়ছে। জিমিন এক দৃষ্টিতে এতক্ষণ ওদেরকেই দেখছিল। চোখ সোজা করে তাকালো, দেখলো সামনের বারান্দায় সকালে সেই ছেলেটা দাঁড়িয়ে আছে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। আর তার চাহনিতে জিমিনের কেমন জানি অস্বস্তি লাগছে। নিচের দিকে তাকিয়ে দেখলো ওড়না নেই, তার টনক নড়ল। আবার ছেলেটার দিকে তাকালো, দেখে সে এখনো তাকিয়ে আছে জিমিনের দিকে। জিমিন এক দৌড়ে রুমের ভিতরে চলে যায় ওড়না নেওয়ার জন্য। আজকে নাকি বাড়িতে সঙ্গীত আর মেহেন্দি হবে, তাই বাড়ির মেয়েরা সবাই সবুজ কালারের জামা কাপড় পরার জন্য সিলেক্ট করেছে। যে যাই পড়ুক, কালার কিন্তু সবুজই হতে হবে। জিমিন যাবে না ভাবছে, কিন্তু নীপ সবুজ পাঞ্জাবি পরে এসে জিমিনকে জোর করে পাঠালো রেডি হতে। ভাবছে সালোয়ার কামিজ তো সে পরে, তবে এই কয়েকদিন অনুষ্ঠান উপলক্ষে সে শুধু শাড়িই পরবে। সন্ধ্যেবেলায় বাড়িতে প্রচুর লাইটিং দেয়া হয়েছে। যদিও বিয়ের 2 দিন বাকি আছে, কিন্তু বাড়ির পরিবেশ এখন থেকেই ঝলমল করছে। জিমিন কলা পাতা রঙের একটা শাড়ি পরেছে, ফর্সা গায়ে কেমন যেন উপচে পড়ছে কালারটা। চুল খোপন করে সামনে একটু ছেড়ে দিয়েছে, আর যেহেতু কাঠগোলাপ তার খুব প্রিয় ফুল, সেটা দিয়ে খোপা সেট করে দিয়েছে সে। কানের সিলভার কালারের দুল টিপ তার ভালো লাগে না, তাই সে পরেনি। হাতের আঙুলে একটা আংটি। এতক্ষণ ধরে নিপ বসে বসে এইসবই দেখছিল। সবুজ পরি, আমি বড় হলে তোমাকে বিয়ে করব কিন্তু, নিপ বলল। আচ্ছা, তখন আমার দাঁত না উঠে গেলেই হলো, জিমিন হাসতে হাসতে বলল। নিপ জিমিনের হাত ধরে বাইরে নিয়ে গেল। চারপাশে কত মানুষজন, কিন্তু সে কাউকে চেনে না। জাঙ্কুককে দেখলো, সে তার কাজিনদের সাথে আবার সকালের মতো চিপকে কথা বলছে। জিমিন নিচে আসতেই জাঙ্কুকের চোখগুলো গেল তার দিকে। এক মুহূর্তের জন্য চোখ আটকে গেল জাঙ্কুকের। তার আবার তের দিকে তাকালো, দেখেও আজ সবুজ লেহেঙ্গাতে পরীর মতো লাগছে। যিশুর মেহেন্দি, সবাই কত আনন্দ ফুর্তি করছে। জিমিনকে এক মেহেন্দি আর্টিস্ট নিয়ে গেল মেহেন্দি দেওয়ার জন্য। যিশু ডেকে পাঠিয়েছিল তাকে। এখানে এসে যিশুর সাথে যদিও কথা হয়নি, কিন্তু মেহেন্দি দিতে বসে অনেক কথা হলো। মনেই হচ্ছিল না যে সে এখানে নতুন। কেমন মিশুকে সবার সাথেই মিশে গিয়েছিল জিমিন। 1 ঘন্টার মধ্যে জিমিনের 2 হাতের ওপর নিচ একদম কবজি পর্যন্ত মেহেন্দি দিয়ে ভর্তি করে ফেলেছে।
জিমিন না করছিল অনেকবার, কিন্তু যিশুর জন্য করতেই হয়েছে। জিমিন এখানে বসে মেহেন্দি শুকাতে লাগলো। তে এসে মিউজিক চালু করলো এবং একটা ডান্স করলো। জিমিনকে অনেকবার ডাকলো, কিন্তু সে এইসব পছন্দ করে না, তাই সে গেল না। জিমিন মেহেন্দি শুকানো হয়ে গেছে অলমোস্ট, তাই সে শাড়ি সামলে উঠে দাঁড়ালো। তারপর মেহেন্দিটা তোলার জন্য উপরে নিজের ঘরের দিকে রওনা হলো। জিমিন হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে রওনা দিয়েছে। হঠাৎ করে কারেন্ট চলে গেল আর সারা বাড়ি অন্ধকার হয়ে গেল। জিমিনের হাতে মেহেন্দি থাকার জন্য মোবাইলের আলোটাও অন করতে পারছে না। একটু একটু করে আগাচ্ছে জিমিন, অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না। জিমিনকে পিছন থেকে হ্যাঁচকা টান দিয়ে দেয়ালে চেপে ধরলো। এরকম আকস্মিক আক্রমণে জিমিনের মুখ দিয়ে একটু মৃদু চিৎকার বের হলো। হালকা আলো, শুধু ওই ব্যক্তির চোখ দেখা যাচ্ছে। চোখের রং ছিল ধূসর। ইটস মি মীরা, ছেলেটি অন্ধকারে ফিসফিস করে বলল। তার এমন করে ফিসফিসিয়ে বলাটা কেমন এক ভয়ঙ্কর পরিবেশে আরো ভয়ঙ্কর শোনালো জিমিনের কাছে। দেখুন, আমি কোনো মীরা না, আপনি ভুল মানুষকে ধরছেন, জিমিন উত্তর দিল। হুম, আমি আমার মীরাকে চিনতে ভুল করতেই পারি না। তুমি জানো, তোমাকে দেখার পর থেকে আমার মধ্যে কোনো কিছু ঠিক নেই, ছেলেটা বলল। জিমিন এত গরমের মধ্যেও ঠকঠক করে কাঁপছে। কাইকে এত কাছে তো দূরে থাক, কোনোদিন হাতও ধরতে দেয়নি। আর এই লোকটা কেমন করে সাপের মতো পেঁচিয়ে ধরে আছে জিমিনকে। দুই হাত দিয়ে ঠেলেও তার বলিষ্ঠ শরীরটাকে একটু নাড়াতে পারছে না। লাইট চলে এসেছে। এ প্রথম আমি তাকে দেখলাম। তার চেহারায় কি সুন্দর মায়া ভরা ভাব। তার ঠোঁটটা কেমন যেন জীর্ণ দেখাচ্ছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। সুগা ভাইয়া, কি করছেন? পরীকে ছাড়ো, নিপ কথাটা বলল। নিপ প্রত্যেকে যেন দৌড়ে এসে সুগাকে তার ছোট দুটো হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, কিন্তু এক চুলও সরাতে পারছে না। সুগা তো এক ধ্যানে জিমিনের দিকে তাকিয়ে আছে। জিমিন তো জোরে জোরে কান্না করতে শুরু করলো। মীরা, তুমি কাঁদছো কেন? দেখো, আমি তো তোমাকে হার্ট করছি না। মীরা, তুমি প্লিজ কেঁদো না। সুগা জিমিনের চোখ মোছাতে লাগলো। জিমিনের কান্নার গতি আরো বেড়ে গেল। এদিকে নিপ কি সব বলছে সুগাকে, কিন্তু সে তো জিমিনের চোখ মোছাতেই ব্যস্ত। জিমিন যখন দেখলো সুগার হাত আলগা, তখন সব শক্তি দিয়ে সুগাকে এক ধাক্কা দিল। সুগা কিছুটা সরে গেল, আবার জিমিনের দিকে এগোলো। জিমিন এক দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা লাগালো। এদিকে সুগাও তার পিছনে দৌড় দিল। দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। মীরা, দরজা খোলো। এইভাবে দরজা বন্ধ করলে কেন? মীরা, প্লিজ দরজা খোলো, ভালো হবে না কিন্তু। এরকম নানান কথা সুগা বলে যাচ্ছে। জিমিন তো ঘরের দরজা লাগিয়েও ঠক ঠক করে কাঁপছে। দরজা মনে হচ্ছে যেন ভেঙে যাবে। অনেকক্ষণ এরকম ধস্তাধস্তি চলার পর এক সময় বন্ধ হয়ে গেল। জিমিন ওইভাবে গুটিসুটি মেরে বিছানার চাদর ধরে বসে রইল। সারা রাত জিমিন নিচের রুমে ওইভাবে খাটে হেলান দিয়ে শুয়ে আছে। রাতে এইসব ভাবতে ভাবতে জিমিন মাঝরাতে কেমন করে কেঁপে উঠেছিল। দরজা বন্ধ থাকার কারণে কেউ চাইলেও তাকে ডেকে উঠতে পারেনি। সকালবেলা সূর্যের আলো রশ্মি জিমিনের চোখে পড়ছে। জিমিন আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করছে। সূর্যের আলো পড়ার কারণে চোখ মুখ কুঁচকে ফেলেছে। চোখ খুলে নিজেকে দেখলো শাড়ি পরিধান অবস্থায়, আর হাতে এখনো লেগে আছে শুকনো মেহেন্দি। রাতের কথা ভাবতেই তার বুকটা আবারও ধক করে উঠল। শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ পরল, তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল আর হাতের মেহেন্দিও তুলে ফেললো। প্রায় 20 মিনিট পরে জিমিন ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো, আর বাইরে বেরিয়ে জিনির সাথে দেখা হলো তার। কিরে, তুই ঠিক আছিস মা? কাল রাতে কি পরিমাণ ভয় পেয়ে গেছিলাম তুই জানিস? জিমিনকে বুকের সাথে চেপে ধরে বলল। জিমিনের চোখে জল জমে আছে। জিন তাকে সান্ত্বনা দিচ্ছে বুকে নিয়ে। তারপর নানান কথা জানালো। কালকের ঘটনা যে ফুপি জানে সেটাও বলল। তারপর সুগার ব্যাপারে
সবকিছু জিন বলতে শুরু করলো। সুগা হলো ওনার ননদ ইয়নজুনের ননদের ছেলে। সুগার বাবা বছর খানেক আগে একটা অফিস মিটিংয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। স্বামী হারানোর শোকে সুগার মা একসময় অতিরিক্ত টেনশনের কারণে শ্বাসকষ্ট রোগ বাঁধিয়ে ফেলে নিজের মধ্যে। সুগা ছোট থেকে একরোখা আর রাগী প্রকৃতির মানুষ। যা ওর চাই সেটা যে কোনো মূল্যেই তার চাই। সুগার ফ্যামিলি অনেক উচ্চবিত্ত হওয়ার কারণে সুগার কখনোই কোনো কিছু কমতি হয়নি। সুগা ছোট থেকেই বাইরে থাকতো, তার বাবা তাকে বাইরে রেখেছিল। ছেলের এরকম স্বভাব নিয়ে তিনি বরাবরই চিন্তিত ছিলেন, তাই এই দেশ থেকে দূরে তাকে রেখেছিল। সুগার ছোট ভাই ছোটবেলাতেই বদ্ধ দরজায় আটকে পড়েছিল, লুকোচুরি খেলছিল তার ছোট ভাইয়ের সাথে। তার ছোট ভাই তার সাথে 5 বছরের ছোট ছিল। সে তার ভাইকে মজার ছলে আটকে দিয়েছিল যেন তার ভাই তাকে খুঁজে না পায়। কিন্তু ওই মুহূর্তেই সুগার ইয়নহো শ্বাসকষ্ট উঠে গিয়েছিল বদ্ধ অবস্থায় থাকার কারণে। রুমে সাউন্ড প্রুফ হওয়ার জন্য কোনো আওয়াজই বাইরে যাচ্ছিল না এবং সেটা সুগার কান পর্যন্ত যায়নি। সুগাকে তখন তার বাবা কি কাজে ডেকেছিল তার কাছে। সুগা ভুলে গেছিল যে তার ছোট ভাই রুমে আটকে আছে। প্রায় আধ ঘন্টা পরে যখন তার মনে পড়ে, সে দৌড়ে সেই রুমে যায় আর দরজা খুলে দেখতে পায় ইয়নহো নিচে পড়ে আছে বেহুশ হয়ে। চিৎকার করে সবাইকে একসাথে ডেকে নিচে নামালো সুগা। ইয়নহোকে নিয়ে সবাই হসপিটালে গেল। অক্সিজেনের অভাবে সেদিন ইয়নহো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। তখন থেকে সুগা মানসিক ভাবে কেমন যেন অস্থির হতে শুরু করেছিল। তার বাবা মা তাকে কোনোদিনই দোষারোপ করেনি, কিন্তু ছেলে হারানোর শোকে তারা পাথর হয়ে গেছিল। সেদিন সুগার অবস্থা আরো অবনতি হচ্ছিল। রাতের বেলা নিজেই চিৎকার করে কেঁদে উঠত সুগা। এরকম অবস্থা দেখে সুগাকে সাইকোলজির কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু অনেক বড় সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েও তার পাগলামি কোনোভাবে কমানো যায়নি। শেষে তারা সিদ্ধান্ত নিল তাকে বাইরে পাঠিয়ে দেবে। তাই সুগাকে বাইরে পাঠিয়ে দিয়েছিল। সেখানেও একটা সাইকোলজিস্টের আন্ডারে সুগা ছিল। তার এরকম পাগলাটির স্বভাব তখন শুরু হয় যখন তার মনে পড়ে যায় তার ছোট ভাই তার চোখের সামনে কিভাবে মারা গেছে। তার ভাই মারা যাওয়ার কারণে সে নিজেকে দোষারোপ করে। তার মাথা থেকে এই স্মৃতিটুকু মুছে দেওয়ার জন্য তখন ডাক্তার একটা স্ট্রং ড্রাগ সুগার ওপর অ্যাপ্লাই করে। সুগার ওপর ওষুধটা কাজ করলো, নতুন একটা সমস্যা দেখা দিল। তাহলে যে সে যখনই ঘুমাতো স্বপ্নে একটা সুন্দর নারীকে দেখতো, সে তার সামনে আসতো নাকি সেই নারীটা। ঘুম ভাঙলে তখনই মীরা মীরা বলে চিৎকার করত। স্বপ্নে দেখা ওই নারীটাকে সুগার নাম দেয় মীরা। স্বপ্নে দেখা ওই নারীটার সুগার স্বপ্নে বারবার আসতো। স্বপ্নে ওই নারীর প্রেমে পড়েছিল সুগা। ওই নারীকে সামনে আনার জন্য সে জিনের সঙ্গ নেয়, কিন্তু ফলাফল তাতে আরো বিগড়ে যায়। সুগার সাইকো ভাবটা সিরিয়াসে রূপান্তরিত হয়। কোনো নারীর সংস্পর্শে না নিজেকে এনেছে আর না কোনো নারীকে তার সংস্পর্শে আসতে দিয়েছে। বিগত 7 বছর ধরে সে জিনের মাধ্যমে মীরা নামক অদৃশ্য নারীটাকে সামনে আনতো, কিন্তু ব্যর্থতা শিকার হতো সে। নিজের কন্ট্রোল রাখার জন্য সে সবসময় অবলম্বন করত নিজের এমন সাইকো ভাবটা থাকলেও ব্যবসার ক্ষেত্রে তার মতো চালাক দুইটা নেই আর লন্ডনে। তার মা যখন জানলো তার ছেলে জিনের সাহায্য নিচ্ছে, তখন সুগার শরীরে ইমানকে দিয়ে বন্ধ করে দেয়। সুগার সবকিছু মুছে গেলেও মীরা নামে সেই অদৃশ্য নারীকে সে কখনো মুছতে পারেনি, আর না মন থেকে কোনোদিন মুছতে পারবে। কারণ ওই নারী নামক অদৃশ্য নারীটি যে তার বিগত 7 বছর ধরে বাস্তব ভেবে ভালোবেসে আসছে। জিমিন শুয়ে শুয়ে সব কথা শুনলো। তার মাথা ঘোরাচ্ছে যে কি একটা অবস্থার মধ্যে দিয়ে ছেলেটা গেছে।
প্রথমে তার ভাই, পরে তার বাবা, তারপর মা, সবাইকে হারিয়ে সুগা এক প্রকার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। যতক্ষণ কোনো মনোবিজ্ঞান ডাক্তারের আন্ডার থেকে মেডিসিন নেয় ততক্ষণই ভালো থাকে। তাতে এই মেডিসিন দেওয়া হয় পুরনো স্মৃতি মোছার জন্য, কিন্তু স্বপ্নের এই মীরাকে তিনি মুছে উঠতে পারেনি। কাল ওর মায়ের বার্ষিক ছিল, এজন্য দেশে এসেছিল। বিয়ে বা রিলেটিভসের প্রতি তার কোনো ইন্টারেস্ট দেখায় না সে কোনোদিনই। তাকে এরকম করার কারণ আমি এখনো বুঝে উঠতে পারি না। নিপ সেই দিন যদি গিয়ে আমাদেরকে পুরোটা না বলতো, আমরা তো কিছুই বুঝতে পারতাম না। জিন কথাগুলো বললে থামলো। সুগাকে জোর করে এসে নিয়ে গেছে তার ডাক্তার। তিনি জানতেন সুগা পুরনো কিছু দেখলে পাগলামি স্বভাব দেখাবে। আমরাও এইসব দেখে এক প্রকার শকে চলে গেছিলাম যে সুগা পাগলাটি স্বভাব অনেক ভয়ঙ্কর। কিছুক্ষণ থেমে থেমে জিন কথাটা বলল। জিমিন শুয়ে এখনো ভাবছে যে সে নিজেও একজন সাইকোলজি স্টুডেন্ট। তার তো এটা মাথায় রাখা উচিত ছিল যে মানুষ অতিরিক্ত প্রেসারের শিকার হলে সব গুলিয়ে ফেলে এবং বিভিন্ন উদ্ভট কাজ করে। সেইবারের মতো জিমিন আরো একটা কথা জানতে পারলো যে তে আর জাঙ্কুকের সম্পর্ক আছে বিগত 3 বছর ধরে, কিন্তু কেউ জানায়নি তারা। জাঙ্কুকের ইচ্ছা ছিল তে ভার্সিটিতে উঠলে একেবারে বিয়ের কথা বলবে, কিন্তু তে মুখ ফুচকে সব আগেই বলে দিয়েছে, যার ফলে জাঙ্কুকেও সব স্বীকার করতে হয়েছে। গল্পটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর কারো যদি আমার সাথে পার্সোনালি কোনো কথা থেকে থাকে তো আমার একটা ইউটিউবে ফেসবুকে লিংক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমার সাথে কথা বলতে পারো।